হাজার হোক আপনি ম্যারেজ অফিসার, আইনগতভাবে উপযুক্ত সাবালক ছেলে মেয়েদের বিয়ে দেওয়াই আপনার কাজ। মিস্টার জন নিকোলাস ডায়াসের সঙ্গে আমার বিয়েও আপনার ওখানেই হয়েছে। আপনার সঙ্গে আমার ভাবাবেগের সম্পর্ক গড়ে ওঠার কোনো অবকাশ নেই, ইচ্ছাও নেই। তবুও কলকাতা থেকে দিল্লি ফিরে এসেই আপনাকে চিঠি লিখতে ইচ্ছা করলো বলে এই চিঠিগুলো লিখছি। জনকে বিয়ে করার জন্য মাত্র দুদিনে আপনার ওখানে গিয়েছি। এই সামান্য সময়ের জন্য দেখা হলেও আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আমাদের দেশে অধিকাংশ মানুষের অপরের ব্যাপারে একটু বেশি উৎসাহী, মেয়েদের ব্যাপারে আগ্রহ ও উৎসাহ প্রায় সীমাহীন। আপনাকে দেখে মনে হয়েছে আপনি এই পর্যায়ের না, তাই আপনাকে কিছু জানাতে ইচ্ছা করছে। খুব ছোটবেলার কথা আমার মনে নেই, শুধু মনে আছে আমি প্রায় সারাদিনই একটা ঘরের মধ্যে বন্দিনী হয়ে থাকতাম। আমার প্রচুর খেলনা ছিল, আর ছিল একটা কালো আর মোটা আয়া। নতুন নতুন খেলনা নিয়ে খেলতে ভালোই লাগতো, কিন্তু আমার মতো শিশুদের কাছে নতুন খেলনা পুরনো হতে খুব বেশি দিন সময় লাগতো না। খেলনা পুরনো হলে আমার মন খারাপ হয়ে যেত। আয়া আমাকে ঠিক মতো খেতে দিলেও কোনোদিন আদর করতো না বলে ওর উপর ভীষণ রাগ করত। তবে হ্যাঁ, রোজ বিকেলে ও আমাকে নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে যেত। বোম্বের কোলাবারের সমুদ্র দর্শনই আমার শৈশবের একমাত্র সুগাত স্মৃতি। বাবার সঙ্গে আমার রোজ দু একবার দেখা হলেও পিতৃস্নেহের স্বাদ উপভোগ করেছে বলে আমার মনে পড়ে না। ওই অতি শৈশবেই আমি অনুভব করতাম উনি আমাকে ভালোবাসেন না। মোটামুটি ওই রকম অনাদর হতাদরেই আমার জীবনের প্রথম কয়েকটা বছর কেটে গেল। তারপরের কয়েকটা বছর কাটলো ব্যাঙ্গালোর মাদ্রাসার কোচিংয়ে। ইতিমধ্যে শুরু হলো আমার লেখাপড়া। স্কুলের সময়টা খুবই আনন্দে কাটতো। ক্লাসের প্রত্যেকটা মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হলো। কত হাসি ঠাট্টা খেলাধুলা করতাম ওদের সঙ্গে। তাছাড়া সিস্টারও আমাকে খুবই স্নেহ করতেন। এই সময় আমি জানতে পারলাম আমার মা অত্যন্ত অহংকারী ও বদমেজাজের ছিলেন বলে সংসার ছেড়ে চলে গেছে। কিন্তু কেন জানি না কথাটা আমার একটু বিশ্বাস হলো না। মায়ের ব্যাপারে বাবার উদাসীনতা ও নোংরা মন্তব্য শুনলে আমার গা জ্বলত, কিন্তু ভয়ে কিছু বলতে পারতাম না। তাছাড়া বাবাকে আমার একটুও ভালো লাগতো না। উনি আমার জন্য শুধু অর্থ ব্যয় করা ছাড়া আর কোনো কিছুই করেননি। আরও একটু বয়স বাড়ার পর আমি বেশ বুঝতে পারলাম আমার বাবা চরিত্রহীন। ছোটবেলা থেকে দেখছি বাবা ভালো চাকরি করেন, প্রচুর আয়ও করেন। সর্বত্রই দুই একজন অধীনস্থ কর্মচারী স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, আমাকে দেখাশোনার জন্য যেসব আয়ারা কাজ করেছে, রাত্রি অন্ধকারে তাদের ঘরে যেত বাবা রুচিতে পারত না। তখন আমরা কোচিনে থাকি। রোজি নামে একটা মেয়ে তখন আমাদের বাড়িতে থাকতো। বাবার অফিসের ড্রাইভার এব্রাহাম বাবার গাড়ি চালান ছাড়াও বাজারে যেত। ও আমাকে স্কুলেও পৌঁছে দিত। অফিসের কাজে আটকে না পড়লে ও আমাকে ছুটির পর বাড়িতেও পৌঁছে দিত। সন্ধ্যার পর এব্রাহাম গাড়ি রেখে সাইকেল চড়ে নিজের বাড়িতে চলে যেত। এই এব্রাহামই আমাকে সাইকেল চড়া শেখায়। আমি তখন ক্লাস 5-এ পড়ি। নেহাত ছোট নয়, নিজের সব কাজও নিজে করতে পারি। রোজি সংসার সব কাজই করত। রোজি কালো হলেও দীর্ঘাঙ্গী ও সুন্দরী ছিল। বয়স 30-32-এর মতো হবে। দীর্ঘদিন একজন বাঙালি নেভাল অফিসারের বাড়িতে কাজ করার জন্য বেশ ভালো রান্না শিখেছিল। রোজি ইংরেজিও জানত, তাছাড়া একটু আধটু হিন্দি বাংলাও বুঝতে পারত। সুতরাং ওকে পেয়ে ভালোই হলো। ওখানে আমাদের বাড়িটা পুরনো হলো বেশ বড় ছিল, অনেকগুলো ঘর, সামনে পিছনে বিরাট লেক, দুপাশে ফুলের বাগান। বিকেলবেলা স্কুল থেকে ফিরে কিছু খাওয়া দাওয়া করার পরেই আমি আর রোজি ব্যাডমিন্টন খেলতাম। খেলাধুলার পর আমি আমার ঘরে চলে যেতাম। রোজি যেত রান্না করতে। পড়াশোনা করতে করতে যখনই দেখতাম বাবার গাড়ি ঢুকেছে, আমি তাড়াতাড়ি সামনের বারান্দায় চলে যেতাম। উনি অত্যন্ত মামুলি দু একটা কথা বলেই নিজের ঘরে চলে যেতেন। আমিও আমার ঘরে ফিরে আসতাম। রাত্রে কদাচিৎ কখনো আমি আর বাবা একসঙ্গে ডিনার খেতাম। ডিনার খাওয়ার পরেই আমরা দুজন দুজনের ঘরে চলে যেতাম, এবং রাত্রে বাবার সঙ্গে আমার আর দেখা হতো না। অন্যান্য দিন বাবা একবার ঘরে এসে জিজ্ঞাসা করতেন, কি করছো, পড়ছো? হ্যাঁ, গুড। ঘর থেকে বেরোবার আগে বলতেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, ব্যাস, আর নয়। বাবার সঙ্গে সঙ্গে নিজের ঘরে চলে যেতেন। কেন জানি না বাবা কোনোদিন আমাকে ওনার ঘরে ডাকতেন না। আমি বেশ বুঝতে পারতাম উনি পছন্দ করেন না আমি ওনার ঘরে যাই, তাই আমিও কোনোদিন ওনার ঘরে যেতাম না। বাবাকে কিছু বলতে হলেই আমি রোজিকে দিয়ে বলে পাঠাতাম। তাই কখনো কখনো প্রয়োজনের জন্য আমাকে রোজির ঘরে যেতে হতো। সেদিন রাত্রে ডিনার খাবার সময় বাবা বললেন, কাল খুব ভোরে আমি ত্রিবান্দ্রম যাচ্ছি, সেখান থেকে মাদ্রাজ ঘুরে ফিরব। ডিনারের পর আবার পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে শুতে যেতেই বেশ রাত হল, বোধহয় 11টা। শোবার পর হঠাৎ মনে পড়লো পরশুদিন স্কুলে মাইনেটা দিতে হবে। তাই তাড়াতাড়ি উঠে রোজির ঘরে গেলাম। কিন্তু কোথায় রোজি? গেলাম কিচেনে, না, দরজা বন্ধ। ড্রয়িং রুমে গেলাম, ডাইনিং রুমে গেলাম, সব বারান্দাগুলো ঘুরলাম, কিন্তু কোথাও রোজিকে দেখতে পেলাম না। ভাবলাম বোধহয় অনেক ঘোরাঘুরি করছে।
এ পাশে লন ঘুরে ও পাশে লনে যেতেই চমকে উঠলাম। দেখি বাবার ঘরে জানালাটা খোলা, আলো জ্বলছে। রোজি? হ্যাঁ, বাবার ঘরেই আছে, কিন্তু ওদের দুজনকে এমন ঘনিষ্ঠভাবে দেখলাম যে সে কথা আমি আপনাকে লিখতে পারবো না। যে বয়সে পৃথিবীর সবকিছু সুন্দর মনে হয়, সব মানুষকে ভালো লাগে, ঠিক সেই সময় আমার মন বিষিয়ে গেল। ঘেন্না হলো সব পুরুষদের উপর। জন যখন আমাদের বাড়িতে এলো তখন আমার বয়স বেশি নয়। ইতিমধ্যে অনেক রোজির মধু খাওয়ার পর বাবা হঠাৎ একবার বিলেত থেকে আমার নতুন মাকে নিয়ে এসেছেন। সে এক বিচিত্র পরিস্থিতি। বাবা আমাকে দূরে সরিয়ে রাখেন, নতুন মা আমার কাছে আসেন না। জনকেও আমি বিশ্বাস করি না। বাবা অফিস যান, মাও বেরিয়ে পড়েন বন্ধু বান্ধবের সঙ্গে। কোনোদিন ওরা লাঞ্চে বাড়িতে আসেন, কোনোদিন আসেন না। সন্ধ্যার পর দুজনে নিয়মিত বাইরে যান, ককটেল আর ডিনার রিসেপশন বা কোনো 5 তারকা হোটেলে। ফিরে আসেন মধ্যরাত্রিতে। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর এমনইভাবে কেটে গেল। ইতিমধ্যে আবিষ্কার করলাম জন পশু নয়, মানুষ। ওর চরিত্রে স্নেহ মায়া মমতা আছে। আস্তে আস্তে উপলব্ধি করলাম ও আমাকে স্নেহ করে, আমাকে ভালোবাসে, আমার কল্যাণ কামনা করে। জন আমার দরজার ওপাশ থেকে বলল, ছোট মেম সাহেব, পড়তে বসবেন না? না, ভালো লাগছে না। শরীর খারাপ লাগছে? না, শরীর ভালোই আছে। তাহলে ছোট মেম সাহেব পড়তে বসো। জন একটু থেমে বলে, তোমাকে পড়তে দেখলে আমার খুব ভালো লাগে। আমি এতক্ষণ জনের দিকে ফিরেও তাকাইনি, কিন্তু এই কথা শোনার পর ওর দিকে না তাকিয়ে পারলাম। আমি কিছু বলার আগে ও বলল, ছোট মেম সাহেব, আমি সব বুঝতে পারি। তুমি লেখাপড়া করে বড় হলে সব দুঃখ ঘুচে যাবে। আমি মুখ নিচু করে হাসি। না না ছোট মেম সাহেব, হাসির কথা নয়। যে মানুষ মন প্রাণ দিয়ে লেখাপড়া করতে পারে তাকে কোনো দুঃখই ছুঁতে পারে না। আমি জিজ্ঞাসা করি, তুমি কি করে জানলে? জন সঙ্গে সঙ্গে দেশপান্ডে সাহেবের গল্প শুরু করে। লোকটা যেন বিদ্রোহের জাহাজ ছিল। ঘর ভর্তি শুধু বই আর বই। কলেজে যাওয়ার আগে কলেজ থেকে ফিরে এসে সবসময় বই পড়তেন আর লিখতেন। কি বলবো ছোট মেম সাহেব, প্রফেসর সাহেব শুধু পড়াশোনা ছাড়া আর কিছুই জানতেন না। তারপর প্রফেসর সাহেবের ছেলে আর পুত্রবধূ বিলেতে থাকতো। বোম্বেতে প্রফেসর সাহেব আর তার ওয়াইফ থাকতেন। তারপর হঠাৎ ওর স্ত্রী মারা গেলেন। আমি ভাবলাম লোকটা বোধ হয় এবার সন্ন্যাসী হয়ে যাবে, কিন্তু না। 2-1 দিন পর থেকে প্রফেসর সাহেব আবার পড়াশোনা শুরু করে সব দুঃখ ভুলে গেলেন। জন এবার আমার দিকে তাকে একটু হেসে বলে, ছোট ম্যাম সাহেব, তুমিও লেখাপড়া করো, দেখবে তোমার মনে কোনো দুঃখ নেই। আপনি বিশ্বাস করুন, এই জনের জন্যই আমাকে লেখাপড়া করতে হয়। ও না থাকলে কিছুতে আমার লেখাপড়া হতো না। আমি কোনোদিনই বিএ এমএ পাশ করতাম না। কি হলো ছোট ম্যাম সাহেব, এখনই শোবেন নাকি? হ্যাঁ, এখন তো মোটে 9:30 বাজে। আমার বড্ড ঘুম পাচ্ছে। পরীক্ষার আগে এত তাড়াতাড়ি ঘুমালে কিভাবে হবে? আমি তোমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি আনছি, খাও, দেখবে ঘুম চলে গেছে। জন কফি আনে, আমি কফি খাই। ও বলে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমি তোমাকে কফি করে দিব, তুমি পড়ে যাও। ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করার পর বাবা আমাকে 3 দিনের জন্য সিমলা নিয়ে গেলেন। আমার নতুন মা আমাকে একটা বড় 5 তারকা হোটেলে খাওয়ালেন। আর জন, ও আমাকে একখানা বাইবেল আর একটা শেফার্স কলম দিয়ে বলেছিলেন, ছোট মেম সাহেব, আমি খ্রিস্টান, অন্য ধর্মের কথা জানি না, তবে বাইবেলটা পড়ো, দেখবা মনে শান্তি পাবা। কিন্তু কলমটা আবার কি দরকার ছিল? জন হেসে বলল, আমি তো মহাপণ্ডিত, ভেবেই পেলাম না কোন বইটা তোমার ভালো লাগবে, তাই মনে হলো কলম দেওয়াটাই সবচেয়ে ভালো। আমি অবাক হয়ে ওকে দেখি। জন একটু আনমনা হয়, তারপর বলে, ছোট মেম সাহেব, আমি নিশ্চয়ই তোমাদের এখানে চিরকাল চাকরি করব না। তখন এই কলম দিয়ে লিখতে গেলেই তোমার মনে পড়বে জন চেয়েছিল তুমি অনেক লেখাপড়া শিখে অনেক বড় হও। জনের কথা লিখতে গেলে অনেক কিছু মনে পড়ে। আমরা তখন কলকাতায়, আমি ভ্রমণে পড়ি। বাবা অফিসের কাজে কয়েকদিনের জন্য গৌহাটি শিলং স্কুল করতে গেছে। নতুন মাও তার সঙ্গিনী হয়েছে। বাবা নতুন মা যেদিন রওনা হলেন সেদিন রাত্রে শুতে যাওয়ার আগে জন আমাকে বলল, ছোট মেম সাহেব, তুমি দরজাটা ভিতর থেকে লক করে দিও। কেন? কেন আবার? আজ তো সাহেব মেম সাহেব নেই, তাই। তুমি তো আছো। হাজারো গ্রামে অশিক্ষিত খানসামা, আমার মাথায় কখন বদবুদ্ধি চাপবে তা কি কেউ বলতে পারে? আমি হেসে বললাম, যে আমাকে বাইবেল উপহার দিয়েছে সে কোনোদিন আমার ক্ষতি করবে না। তুমি সত্যি তাই মনে করো? আমি হাসতে হাসতে বললাম, আমি জানি তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি আমার ঘরে শুলেও আমার কোনো ক্ষতি করবে না। আমার কথা শেষ হতে না হতে জন আমার দুটো হাত চেপে ধরে বলল, ঠিক বলেছো ছোট মেম সাহেব, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, তা আমি জানি। এবার আমি ওর আত্মতৃপ্তি উজ্জ্বল মুখখানার দিকে তাকিয়ে বললাম, আমার একটা অনুরোধ রাখবে? নিশ্চয়ই রাখবো। আজ থেকে তুমি আমাকে ছোট মেম সাহেব বলবে না, তুমি আমাকে প্রীতি বলেই ডাকবে।
কি বলছো তুমি? হ্যাঁ জন, ঠিকই বলছি, বাট কোনো কিন্তু নয়, আগে কথা দাও। জন একটু ভেবে বলল, ঠিক আছে, তোমাকে প্রীতি বলেই ডাকবো, কিন্তু সাহেব বা মেম সাহেবের সামনে নয়। জানেন মিস্টার সোম, সেই রাত্রে থেকে আমার আর জনের মধ্যে বন্ধুত্বের নতুন একটা অধ্যায় শুরু হলো। আচ্ছা জন, তুমি বিয়ে করনি কেন? আমাকে তো দেখতে ভালো নয়, কোন মেয়ে আমাকে ভালোবাসবে? শুধু চেহারাটাই কি সব? আমার বাইরের চেহারা মতো ভেতরের চেহারাটাও যে আগলি নয়, তা কি বলতে পারে? ডোন্ট সে দ্যাট। তোমার মতো মানুষ কটা পাওয়া যায়? সত্যি বলছি মিস্টার সোম, ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আমার নতুন মা আমাকে ঈর্ষা করেন। উনি আমাকে যত বেশি ঈর্ষা করতেন, বাবাও তত বেশি উপেক্ষা করতে শুরু করলেন। দিনের পর দিন ওরা দুজনে কেউই আমার সঙ্গে কথা বলার সময় পেতেন না। একসঙ্গে খাওয়া দাওয়া বা ঘোরাঘুরি একবারই বন্ধ হয়ে গেল। ভাবতে পারেন আমার মানসিক অবস্থা, আমার জ্বালা, আমার অব্যক্ত বেদনা। ওরা আমাকে যত বেশি দূরে সরিয়ে দিয়েছেন, জন আর আমি তত বেশি কাছাকাছি এসেছি। ওরা আমাকে যত বেশি অপমান করেছেন, জন আমাকে তত বেশি সম্মান দিয়েছে। ওদের যন্ত্রণা জ্বালাকে ভুলিয়ে দিয়েছে জনের ভালোবাসা আর সমবেদনা। আমার প্রীতিদেব আমাকে শুধু স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করেননি, বঞ্চিত করেছেন শুভ বুদ্ধি থেকে। তিনি আমার জন্মদাতা হলেও তার চরিত্রে কোনো গুণই আমি গৃহীত মনে করি। শুধু তাই নয়, বাবাকে আমি শ্রদ্ধাও করি না, ভালোবাসি না। চিঠিখানা পড়তে পড়তে মিস্টার সোম আনমনা হয়ে পড়েন। মনে পড়ে সেই দুটি দিনের কথা। অনেক ছেলে মেয়েরই বিয়ে হলো ওর সামনে, কিন্তু এমন আত্মপ্রত্যয় নিয়ে আর কোনো মেয়েকে বিয়ে করতে দেখেননি। ওদের বিয়ে দেওয়ার পর মিস্টার সোম জনকে জিজ্ঞাসা করেছিলেন বিবাহিত জীবন কিভাবে কাটাবার পরিকল্পনা করেছেন।